তিন শ্রেণীর দলিল রেজিস্ট্রি চিরতরে বন্ধ ঘোষণা এবং এই তিন শ্রেণীর দ্বারা যে সম্পত্তিগুলো হস্তান্তর করা হবে সেগুলোর বিষয়ে কঠোর সিদ্ধান্ত গ্রহণ করেছে সরকার এবং এই সিদ্ধান্তগুলো মাঠ পর্যায়ে বাস্তবায়নের জন্য ভূমি অফিস এবং এসিলেন্ট অফিসকে পরিপত্রের মাধ্যমে নির্দেশনা প্রদান করা হয়েছে। সুপ্রিয় ভিউয়ার্স, এই তিন শ্রেণীর দলিল কোনগুলো এবং কি কারণে এমন সিদ্ধান্ত নেওয়া হলো এবং এতে করে যে সমস্যা তৈরি হবে এক্ষেত্রে ভূমি মালিকদের করণীয় কি, আজকের এই ভিডিওটিতে এই বিষয়গুলো নিয়ে বিস্তারিত আলোচনা করব। সুপ্রিয় ভিউয়ার্স, ভিডিওটি দেখার পর যদি ভালো লাগে, আরও কোনো ভিডিও দেখার আগ্রহ জন্মায়, তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন। আর পরবর্তীতে নতুন কোনো ভিডিওর নোটিফিকেশন পেতে সাবস্ক্রাইব বাটনের পাশের বেল আইকনটি চেপে দিয়ে রাখবেন। আসসালামু আলাইকুম সুপ্রিয় ভিউয়ার্স, দলিল রেজিস্ট্রি একটি আইনগত পন্থা। একটি জমি হস্তান্তরের পরে যে ব্যক্তি জমির মালিকানা অর্জন করলেন তাকে বৈধ প্রক্রিয়ায় মালিকানা প্রদান বা তার বৈধ প্রক্রিয়ায় মালিকানা অর্জনের জন্য। এখন যদি কোনো ব্যক্তির কাছে কোনো একজন ব্যক্তি গিয়ে জমি হস্তান্তর করে বা বিক্রয় করে কিন্তু দলিল তৈরি না করে, সেটি মৌখিক হস্তান্তর বলে। সেটির ভ্যালু টোটালি জিরো, অর্থাৎ এই হস্তান্তরটা কোনোভাবেই বৈধ না। এক্ষেত্রে যে ব্যক্তি সম্পত্তির দাতা তিনি যদি মৃত্যুবরণ করে এবং পরবর্তীতে ওই সকল ব্যক্তির যদি পুত্র সন্তান, কন্যা সন্তান, ভাই, ভাস্তে, বোন, মা, বাবা যে কোনো একজন ব্যক্তি এসে ওই যে ব্যক্তিকে মৌখিকভাবে হস্তান্তর করলেন তাকে বলে এই সম্পত্তির মালিক হচ্ছে আমার পূর্বপুরুষ, আমরা এই সকল সম্পত্তির ওয়ারিশান সূত্রে মালিক। সেক্ষেত্রে এই মৌখিক ভাবে যে ব্যক্তিটি সম্পত্তি হস্তান্তরের যোগ্য মালিক হলেন তিনি কিন্তু জমি ছাড়তে বাধ্য এবং তাকে জমি আইনগত পন্থায় উচ্ছেদের মাধ্যমে ওই সকল ব্যক্তির ওয়ারিশকে ছেড়ে দেওয়া হবে বা ভোগ দখল বুঝিয়ে দেওয়া হবে। এখন এক্ষেত্রে এই জন্যই এই দলিল রেজিস্ট্রিটি এত গুরুত্বপূর্ণ। এখন দলিল রেজিস্ট্রি করার কিছু নিয়ম কানুন বা কায়দা রয়েছে। এই নিয়ম কানুনগুলো সেই ব্রিটিশ আমলে তৈরি করা। এই ব্রিটিশ আমলে তৈরিকৃত নিয়ম দ্বারা পরবর্তীতে এখন পর্যন্ত জমির দলিলগুলো রেজিস্ট্রেশন হয়ে থাকে। এই জমির দলিল রেজিস্ট্রেশন হয় আবার শ্রেণী ভাগ করে, অর্থাৎ আপনার জমি যদি ওয়ারিশান সূত্রে প্রাপ্ত হয় তাহলে ওই সকল সম্পত্তি কিন্তু আমরা ওয়ারিশান সম্পত্তি বলি এবং এক্ষেত্রে যদি একত্রে একাধিক ওয়ারিশ থাকে তাহলে সেক্ষেত্রে ওয়ারিশদেরকে বাটোয়ারা করতে হবে এবং এই বাটোয়ারাটাকে আমরা বলি বাটোয়ারা দলিল। এই বাটোয়ারাটাকে স্ট্যাম্প পেপারে লিপিবদ্ধ করে নিয়ে গিয়ে এই বাটোয়ারা দলিল হিসেবে সেটিকে রেজিস্ট্রেশন সম্পন্ন করতে হয়। আবার যদি ওই ওয়ারিশদেরকেই জীবিত থাকা অবস্থায় যে ব্যক্তি মূল মালিক তিনি নির্দিষ্ট করে ওসিয়ত করে যায় সেটিকে আমরা ওসিয়ত দলিল বলবো বা উইল বলবো। আবার যদি নির্দিষ্ট করে কাউকে সম্পত্তি দান করে যায় সেটিকে আমরা কি বলি, হাবা দলিল বলে থাকি বা দানপত্র দলিল বলে থাকি। এই দলিলগুলো এইভাবেই চিহ্নিত হয়ে থাকে। আবার যদি প্রথমেই যে কথা বললাম কোনো ব্যক্তিকে সম্পত্তি হস্তান্তর করে, অর্থাৎ কোনো কিছুর বিনিময়ে অর্থ বা অন্য কোনো কিছুর বিনিময়ে সম্পত্তি হস্তান্তর করে সেটিকে আমরা সাব কবলা সম্পত্তি বলবো বা ওই মূল বলে যে সম্পত্তির দলিলটি তৈরি হবে সেটিকে আমরা সাব কবলা দলিল বলবো। আবার যদি কোনো ব্যক্তি দ্বয় কোনো রাষ্ট্রীয় প্রতিষ্ঠান বা ধর্মীয় প্রতিষ্ঠানকে সম্পত্তি দান করে সেটিকে কিন্তু ওয়াকফ করা বলা হয়ে থাকে। এই যে শ্রেণীবিন্যাস অনুযায়ী সম্পত্তি, এই সম্পত্তিগুলোই কিন্তু এখন এসে মালিকানা অর্জনের প্রধান মাধ্যম হিসেবে ধরা হচ্ছে। এখন এই যে মাধ্যম দ্বারা সম্পত্তি হস্তান্তর হয় এই মাধ্যমগুলোর মধ্যে তিন শ্রেণীর দলিল বা তিন শ্রেণীর মাধ্যমকে সম্পত্তি হস্তান্তরের ক্ষেত্রে বিশেষ বিধি নিষেধ আরোপ করা হয়েছে বা চিরতরে বন্ধ করা হয়েছে। যেমন যদি ওয়ারিশান সম্পত্তি হয়ে থাকে তাহলে এই যে ওয়ারিশান সম্পত্তি এক্ষেত্রে কিছু যদি ত্রুটি থাকে, যেমন কি ধরুন একত্রে পাঁচজন ওয়ারিশের মধ্যে একজন ওয়ারিশকে বাদ রেখে সম্পত্তি ভাগাভাগি হয়েছে বা ওয়ারিশান বন্টন দলিল হয়েছে। এই ওয়ারিশটাকে বাদ রাখার কারণে এই ওয়ারিশান দলিলটি কিন্তু ত্রুটিপূর্ণ, অর্থাৎ ত্রুটিযুক্ত। এই ত্রুটিযুক্ত দলিলটি দ্বারা কোনোভাবে সম্পত্তির মালিকানা অর্জন করা যাবে না এবং এক্ষেত্রে এই দলিলটি রেজিস্ট্রেশন করা হয়ে গেলে, অর্থাৎ যদি ছলছাতুরি করে মিথ্যা তথ্য উপস্থাপনের মাধ্যমে দলিলটি রেজিস্ট্রেশন করাও হয় তারপরে দলিলটি কিন্তু
বাতিল হিসেবে বিবেচিত হবে। আর যদি তথ্য আগে থেকেই এসিলেন্ট অফিস বা সাব রেজিস্ট্রি অফিস জানা থাকে, তাহলে সেটি কোনোভাবেই রেজিস্ট্রেশন করা হবে না বা রেজিস্ট্রেশন বাতিল করা হবে। এক্ষেত্রে ধরুন আরেকটি সবথেকে বড় সমস্যা, বাটোয়ারা হয় নাই, কিন্তু জমির যে অংশটুকু একজন ব্যক্তি বা একজন ওয়ারিশ দখল করে তিনি তার নামে খারিজ বা নামজারি করেছেন এবং ওই সকল সম্পত্তি পরবর্তীতে কাউকে বিক্রয় করে দিচ্ছেন বা হেবা করে দিচ্ছেন চতুরতার আশ্রয় নিয়ে। এক্ষেত্রে এই হস্তান্তরটাও কিন্তু বৈধ হবে না। এই দলিলটিতে বিশেষভাবে কঠোর নির্দেশনা প্রদান করা হয়েছে। এরপরে সব যে দলিলগুলো রয়েছে এই দলিলের কিছু সমস্যা রয়েছে, ত্রুটি। অর্থাৎ ধরুন যে ব্যক্তি সম্পত্তির মূল মালিক তার দলিলে কোনো একটি ভুল রয়েছে, যেমন জমির দাগ নম্বরে ভুল, পরিমাণে ভুল, তিনি মালিক তার নামে ভুল, এই ভুলগুলো রয়েছে, সেগুলো সংশোধন করা হয় নাই এবং পরবর্তীতে ওই দলিলটি দ্বারা তিনি সম্পত্তি কাউকে হস্তান্তর করছেন। ধরুন ওয়ারিশরা পাচ্ছেন, কাউকে হেবা করা হচ্ছে, কারো কাছে বিক্রয় করা হচ্ছে। এই দলিলগুলো যেগুলো তৈরি হবে, এই দলিলগুলো যদি পরবর্তীতে ওই যে ব্যক্তি সম্পত্তি হস্তান্তর করছেন তার ভুলটি সংশোধন না করে এই পরবর্তীতে যে দলিল তৈরি করা হচ্ছে সেটিতে সংশোধন করে দলিলটি রেজিস্ট্রেশনের জন্য নিয়ে যাওয়া হয়, তাহলে এই দলিলটি কিন্তু রেজিস্ট্রেশন হবে না। এই দলিলটি রেজিস্ট্রেশন হলেও সেটি অবৈধ বলে বিবেচিত হবে। তাহলে বৈধ করার উপায় কি? যে ব্যক্তি সম্পত্তি হস্তান্তর করছে তার দলিলটি আগে সংশোধন করতে হবে, তারপরে সেই সংশোধিত দলিলটি রেজিস্ট্রেশন সম্পন্ন হয়ে গেলেই তিনি কেবল ওই সম্পত্তি অন্য কারো কাছে হস্তান্তর করতে পারবেন এবং সেখানে সেটি বৈধ হবে। তাছাড়া কিন্তু এটি অবৈধ বলে বিবেচিত হবে এবং হয়ে আসছে। এরপরে আরেক শ্রেণীর সম্পত্তির কথা বলা হচ্ছে, সেটি হলো কোনো সরকারি সম্পত্তি বা রাষ্ট্রীয় প্রতিষ্ঠানের সম্পত্তি বা স্বায়ত্তশাসিত কোনো প্রতিষ্ঠানের সম্পত্তি, যেমন বন বিভাগ, রেলওয়ে সম্পত্তি, সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের সম্পত্তি। এই সম্পত্তিগুলো লিজ নেওয়া যায়, চিরস্থায়ীভাবে মালিকানা অর্জন করা যায় না। কাউকে যদি সরকার দিয়েও দেয় সেটি কিন্তু একটি নির্দিষ্ট প্রক্রিয়ার মাধ্যমে। তাহলে এই দলিল সম্পত্তিগুলো যদি কেউ ভোগ দখল করে বা লিজ নেয় বা নিয়ে চতুরতার আশ্রয় নিয়ে সম্পত্তিগুলো কারো কাছে বিক্রয় করার চেষ্টা করে, ওয়ারিশদের নামে করে দেওয়ার চেষ্টা করে, তাহলে এর মাধ্যমে যে দলিলগুলো তৈরি হয় সেগুলো কিন্তু বৈধ প্রক্রিয়া রেজিস্ট্রেশন হবে না। গোপনভাবে তথ্য মিথ্যা দিয়ে বা তথ্য লুকিয়ে রেজিস্ট্রেশন সম্পন্ন করা হলেও সেটি কিন্তু অবৈধ বলে বিবেচিত হবে এবং এটি একটি ফৌজদারি অপরাধ হিসেবে বিবেচিত হবে এবং এক্ষেত্রে যে ব্যক্তিদের এর সঙ্গে জড়িত থাকবেন তাকে কিন্তু শাস্তির আওতায় আনা যাবে। এখন সেটি ভূমি অপরাধ প্রতিরোধ এবং প্রতিকার আইনে কিন্তু স্পষ্টভাবে বলে দেওয়া হয়েছে। তো এই যে ৩ শ্রেণীর সম্পত্তির কথা বললাম, এগুলো কিন্তু খুব সেনসিটিভ বিষয়। এগুলো কোনোভাবে যদি কেউ গোপন করে বা কোনোভাবে এই সংক্রান্ত দলিলগুলো রেজিস্ট্রেশন করেন, সেই দলিলগুলো রেজিস্ট্রেশন কিন্তু বৃথা। যে রেজিস্ট্রেশন বা উৎসে কর প্রদান করবেন সেগুলোও কিন্তু মার যাবে এবং ওই দলিলগুলো কিন্তু বাতিল হবে এবং প্রযোজ্য ক্ষেত্রে কিন্তু জেল জরিমানার ব্যবস্থাও রাখা হয়েছে। তাহলে এগুলো থেকে বাঁচার উপায় কি সেগুলো কিন্তু আমরা এই ভিডিওটিতে প্রতিটি ধাপে ধাপে বলেছি। তাই বিষয়গুলো অবশ্যই আপনাদেরকে মাথায় রেখে তারপরে দলিলগুলো রেজিস্ট্রেশনের জন্য যেতে হবে। সুপ্রিয় ভিউয়ার্স, আশা করি আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত যারা ভিডিওটি দেখেছেন, আমি যে মেসেজটি আপনাদেরকে দেওয়ার চেষ্টা করেছি একটু হলেও আপনারা সেটি বুঝতে পেরেছেন। তারপরে হয়তো অনেক কিছু জানার থাকতেই পারে, অনেক কিছু নাই বুঝতে পারেন, সেক্ষেত্রে একজন অভিজ্ঞ আইনজীবীর পরামর্শ গ্রহণ করবেন। আমাদের থেকে কোনো পরামর্শ নিতে চাইলে ভিডিওর নিচে কমেন্ট বক্স রয়েছে, সেখানে কমেন্টস করবেন। আমরা আপনার প্রশ্নের যৌক্তিক উত্তর দেওয়ার চেষ্টা করব। আজকে এ পর্যন্তই, দেখা হবে সামনে নতুন কোনো ভিডিওতে। ততদিন পর্যন্ত ভালো থাকবেন। ধন্যবাদ।